মানবতা বিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত ইসলামের নায়েবে আমির দেলোয়ার হোসেন সাঈদীর রায়ের বিরুদ্ধে রিভিউ শুনানি হওয়ার কথা রয়েছে আজ। সহকর্মী শাকিল হাসান আছেন সুপ্রিম কোর্টে, বিস্তারিত জানতে যাচ্ছি তার কাছে। শাকিল, রিভিউ শুনানি কি শুরু হয়েছে, আর এ বিষয়ে আপনার কাছে কি খবর আছে? মাশরাফি, রিভিউ শুনানিটি এখনো শুরু হয়নি। এখন নিয়মিত বিরতিতে গেছে আপিল বিভাগ। 11টা থেকে 11:30 পর্যন্ত 30 মিনিটের নিয়মিত একটা বিরতি চলে এবং ঠিক 11:30টায় আবারও এজলাসে বসবে আপিল বিভাগ। এবং মানবতা বিরোধী অপরাধে ফাঁসির দণ্ড দিয়েছিল দেলোয়ার হোসেন সাঈদীকে ট্রাইব্যুনাল, এবং সেটির বিরুদ্ধে দেলোয়ার হোসেন সাঈদী আপিল করেছিলেন। সেই আপিলে তাকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়। সেই আমৃত্যু কারাদণ্ডের বিরুদ্ধে সর্বোচ্চ দণ্ড পুনর্বহাল চেয়ে রাষ্ট্রপক্ষ রিভিউ করেছিল এবং মামলা থেকে খালাস চেয়ে দেলোয়ার হোসেন সাঈদী আরেকটি রিভিউ করেছিলেন। দুই পক্ষের রিভিউ একসঙ্গে করে শুনানির কথা রয়েছে এবং আজকে মামলাটি শুনানির জন্য কজ লিস্টে কার্যতালিকায় 30 নম্বরে রয়েছে। এই পর্যন্ত সকাল 9টা থেকে 11টা পর্যন্ত 28 নম্বর পর্যন্ত শুনেছেন এবং 29 নম্বরে রয়েছেন 7 বিচারপতির একটি বেঞ্চের একটি মামলা, সেটি 11:30টার সময় উঠবেন। আমরা ধারণা করছি হয়তো 10 মিনিট এটির সময় লাগতে পারে এবং ঠিক 11:40 বা 42-এর দিকে 5 জন বিচারপতির যে মামলাটি দেলোয়ার হোসেন সাঈদীর রিভিউ, সেই মামলাটি তারা শুনবেন শোনার জন্য এবং তারা উঠবেন এবং তখন এই মামলাটির শুনানি শুরু হবে। শাহাদাত, আপনাকে অনেক ধন্যবাদ শাকিল হাসান। প্রতিদিন গড়ে 30 জন বাংলাদেশি অবৈধ পথে ইউরোপে ঢুকছে। এদের বেশিরভাগই জীবনের ঝুঁকি নিয়ে ভূমধ্যসাগর পাড়ি দিচ্ছেন। এই পথে গেল 3 বছরে ইউরোপে ঢুকেছে বাংলাদেশের পাসপোর্টধারী 32,000 মানুষ। যমুনা নিউজকে এই তথ্য জানিয়েছেন ইউ সীমান্ত নজরদারি সংস্থা ফ্রন্টেক্স। আর যারা লাখ লাখ টাকা দিয়ে বেছে নিচ্ছেন ঝুঁকিপূর্ণ সমুদ্রযাত্রা, তাদের দাবি দালাল চক্রের প্রতারণার শিকার তারা। যুদ্ধবিধ্বস্ত সিরিয়া ইরাক থেকে শরণার্থীর চাপ কমে গেছে, তবু বন্ধ হয়নি জীবনের ঝুঁকি নিয়ে ইউরোপ যাত্রা। ভূমধ্যসাগরে ভাসমান এসব নৌকায় এখন নিয়মিত চোখে পড়ে বাংলাদেশিদের মুখ। কোন দেশের কতজন কোন পথে ইউরোপে প্রবেশ করে ইউর হয়ে তা নজরদারি করে ফ্রন্টেক্স। যমুনা নিউজের প্রশ্নের লিখিত জবাবে সংস্থাটি জানায়, গেল 3 বছরে অবৈধ পথে ইউরোপ ঢুকেছে 32,000 বাংলাদেশি। বেশি বাংলাদেশি যাচ্ছেন লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে। 2014 সালের মার্চ থেকে 3 বছরে সবচেয়ে ঝুঁকিপূর্ণ এই রুটে ইউরোপ যান 20,000 বাংলাদেশি। উত্তাল সাগরে যাত্রার ভয়াবহ স্মৃতি এখনো তাড়িয়ে বেড়ায় তাদের। কোনো খানা দেয় নাই, একেবারে খানা দেয় নাই। খানা চাইলে আমরা মারধর করতো, কতটা খাইলে তোর শরীরে শক্তি থাকবো, তোরা নৌকা গিয়ে লড়াচড়া করে নৌকা ডুবাই লাগি। ভোট ডুবে যায়, ডুবে যাওয়ার পরে আমরা হাতড়াইতে থাকি। হাতড়ানোর অবস্থায় আমাদের ভোট ইটালিয়ান পোর্ট ভোটে রিসিভ করে। লিবিয়ার পর অবৈধ পথে ইউরোপগামীদের পছন্দের রুট তুরস্ক। ফ্রন্টেক্সের তথ্য মতে 3 বছরে পূর্ব ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে ঢুকেছেন 7,000 বাংলাদেশি। তুরস্ক থেকে পশ্চিম বলকান রুটও ধরেছেন অনেকে। রুটে ভিন্নতা থাকলেও পথের ভোগান্তি অভিন্ন। অবৈধ পথে সম্প্রতি ইউরোপে ঢোকা বাংলাদেশিরা বলছেন, দালালের মিথ্যা আশ্বাসে দেশ ছাড়েন তারা। বাঙালি দালাল করে কি লেবির দালালের কাছে দালাল, লেবির দালাল করে কি এমন মায়ের দেয় আর এমন সাফা একজনের উপরে একজন দিয়ে পরে ফরদা দিটা মারা যায়, এটা ফালাই দেয়। লাথি দিছে, মুরকর দিছে, আমরা এই বুটো উঠি না বাদে উনি জুড়ে আমরা বান্দিয়া আমরা বুটো। নিশ্চিত মৃত্যুর মুখ থেকে ফেরা বাংলাদেশিরা মনে করেন জীবনের ঝুঁকি নিয়ে ইউরোপ যাত্রার কোনোই অর্থ নেই। সামাজিক মাধ্যমে বার্তা দিয়ে দালালের ফাঁদে না পড়ার আহ্বানও জানাচ্ছেন অনেকে। কি বলেই হতে না আজকে 15 দিন ধরে বায়ু ভাষা আছে। মৌলি ইসলাম, যমুনা নিউজ।
ক্ষমতাসীন দল আওয়ামী লীগ আর বিরোধী দল জাতীয় পার্টি আগামী নির্বাচনের জন্য ইশতেহার তৈরির কাজ শুরু করলেও কিছুটা ধীরে চলনীতি অনুসরণ করছে বিএনপি। এখনই ইশতেহার তৈরিকে খুব একটা প্রাধান্য দিচ্ছে না দলটি। তবে দলের দায়িত্বশীল নেতারা বলছেন ভিশন 2030-কে ঘিরেই রচিত হবে বিএনপির নির্বাচনী ইশতেহার। বহাল থাকবে খালেদা জিয়ার দেয়া অধিকাংশ প্রতিশ্রুতি। মাঠ পর্যায়ের নেতাকর্মীরা চান নতুন চমক থাকুক নির্বাচনী ইশতেহারে। নির্বাচনকালীন সরকার ইস্যুতে মতবিরোধ থাকলেও এরই মধ্যে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে শুরু করেছে বিএনপি। তবে এখন পর্যন্ত নির্বাচনী ইশতেহার তৈরির কাজ শুরুই করেনি দলটি। নির্বাচনকালীন সরকার বলেন, নির্বাচন কমিশন বলেন, নির্বাচনের সাথে সংশ্লিষ্ট যে সংস্থাগুলো আছে এগুলোর উপর মানুষ আস্থা হারিয়েছে। সুতরাং এগুলো নিয়ে আলাপ আলোচনার মাধ্যমে সেই আস্থাটা তো ফিরিয়ে আনতে হবে। আস্থা ফিরিয়ে আসার পরেই তো নির্বাচন এবং নির্বাচনী ইশতেহারের প্রশ্ন আসছে। দলীয় কর্মসূচি আর রুটিন কাজের বাইরে বিএনপির অগ্রাধিকার তালিকার প্রথমে আছে অর্থনৈতিক সমীক্ষা প্রণয়ন। নির্বাচনকালীন সহায়ক সরকারের রূপরেখা ঘোষণার পর আগামী নির্বাচনের জন্য ইশতেহার তৈরিতে মনোযোগ দেবে দলটি। নির্বাচনী ইশতেহার দেওয়ার পূর্বে সহায়ক সরকারের একটা রূপরেখা বিএনপির তরফ থেকে দেওয়া হবে। জানা গেছে ভিশন 2030-কে ভিত্তি করেই তৈরি হবে বিএনপির নির্বাচনী ইশতেহার। বহাল থাকবে প্রধানমন্ত্রীর একক ক্ষমতায় ভারসাম্য আনা, জাতীয় ইস্যুতে গণভোটের বিধান রাখা আর সামাজিক, রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক সংস্কারের বিভিন্ন প্রতিশ্রুতি। এই ভিশন 20-তে যে কথাগুলো ম্যাডাম বলেছেন, যে আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন, অবশ্যই সেটার প্রতিফলন হবে নির্বাচনী ইশতেহারের মধ্যে দিয়ে। এবং নির্বাচনের মধ্যে দিয়ে আমরা বলতে চাবো যে আগামীতে যদি আমাদের ক্ষমতায় আসি তাহলে আমরা এইগুলো পূরণ করব। নির্বাচনী ইশতেহার নিয়ে নানা প্রত্যাশা আছে বিএনপির মাঠ পর্যায়ের নেতাকর্মীদের। ভিশন 2030-তে যেমন নতুন চমক ছিল, আশা করি যে সামনে নির্বাচনী ইশতেহারও আরো অনেক ভালো চমক থাকবে। সর্বস্তরের মানুষের চাওয়া পাওয়া প্রতিফলন ঘটবে। ভিশন 2030 ঘোষণার পর থেকেই বেশ উজ্জীবিত বিএনপির মাঠ পর্যায়ে নেতাকর্মীরা। তাদের বিশ্বাস ধীরে ধীরে নির্বাচনের পথেই এগিয়ে যাচ্ছে বিএনপি। নেতাকর্মীদের প্রত্যাশা আগামী নির্বাচনী ইশতেহারে বাস্তবায়নযোগ্য প্রতিশ্রুতি থাকবে দেশকে এগিয়ে নেয়ার নতুন কর্মপরিকল্পনা। শরীফুল ইসলাম খান, যমুনা নিউজ, ঢাকা।